নমস্কার, নমস্কার টিআর সলিউশনস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা রেলওয়ে, এনটিপিসি, সিবিটি 2 এবং গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল সায়েন্সের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। সরাসরি চলে যাব আমরা প্রথম প্রশ্নে। দেখো, প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে, বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক? চারটে অপশান দেওয়া রয়েছে: যক্ষ্মা, নিউমোনিয়া, পোলিও, এমফিসিমা। ঠিক আছে, বিসিজি এর পুরো নাম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। ঠিক আছে, বিসিজি, বিসিজি, বি ফর ব্যাসিলাস, ব্যাসিলাস ক্যালমেট, ক্যালমেট গুয়েরিন। ঠিক আছে, ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন, বিসিজি। আচ্ছা, বিসিজি কোন রোগের প্রতিষেধক? যক্ষ্মা। উত্তর হয়ে যাবে যক্ষ্মা, সঠিক উত্তর যক্ষ্মা। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যক্ষ্মা। এটাকে অনেক সময় টিবি বলা হয়, টিউবারকিউলোসিস, টিবি। ঠিক আছে, টিউবারকিউলোসিস, টিউবারকিউলোসিস, টিউবারকিউলোসিস বলা হয় যক্ষ্মা রোগকে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক? যক্ষ্মা। এরপর চলে যাব আমরা পরবর্তী প্রশ্নের দিকে। দেখো, কোনো ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার দেহে কোনটির অভাব দেখা দেবে? চারটি অপশান: লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, রক্তরস। অপশান ডি কোনোটিই নয়। কোনো ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার দেহে অনুচক্রিকার অভাব দেখা দেবে। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোনো ব্যক্তি যদি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার শরীরে অনুচক্রিকার পরিমাণ কিন্তু কমে যাবে। ঠিক আছে, এরপর চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। বেরি কোন ভিটামিনের অভাবে হয়? চারটে অপশান দেওয়া রয়েছে: ভিটামিন বি1, ভিটামিন বি12, ভিটামিন ডি এবং ভিটামিন এ। কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? ঠিক আছে, অপশান হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন বি1 এর অভাবে বেরি রোগ হয়, ভিটামিন বি1 এর অভাবে। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, আমরা যে বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলোর অভাবে কি হয় আমরা একটু দেখে নিই। আচ্ছা, ভিটামিন বি12 এর অভাবে যে রোগটা হয় তার নাম হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ঠিক আছে, তার নাম হবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আচ্ছা, ভিটামিন ডি এর অভাবে কি হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, রিকেট হয়, রিকেট ও অস্টিওম্যালেসিয়া, অস্টিওম্যালেসিয়া। আর ভিটামিন এর অভাবে অবশ্যই তোমরা জানো রাতকানা রোগ হয়। তাহলে বেরি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি1 এর অভাবে। এরপর চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পূর্ণবয়স্ক মানব শরীরে রক্ত তৈরির স্থান, অর্থাৎ পূর্ণবয়স্ক কোনো মানব শরীরে রক্ত কোথায় তৈরি হয়? চারটে অপশান: হলুদ অস্থিমজ্জা, হৃৎপিণ্ড, প্লীহা এবং লোহিত অস্থিমজ্জা। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে লোহিত অস্থিমজ্জা। পূর্ণবয়স্ক মানব শরীরে রক্ত তৈরির স্থান হলো লোহিত অস্থিমজ্জা। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে লোহিত অস্থিমজ্জাতে পূর্ণবয়স্ক শরীরে রক্ত তৈরি হয়, লোহিত অস্থিমজ্জাতে। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে। সবুজ প্লাস্টিডকে কি বলা হয়? চারটে অপশান দেওয়া রয়েছে: ক্লোরোপ্লাস্ট, কমপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। এটা ক্রোমোপ্লাস্ট হবে, বানানটা হয়ে যাবে ক্রোমোপ্লাস্ট। সবুজ প্লাস্টিডকে কি বলা হয়? সবুজ প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, আরও দুটো হয়, সবুজ বাদে অন্য যে কোনো বর্ণের কালারকে আমরা কি বলবো? ক্রোমোপ্লাস্ট। সবুজ ছাড়া অন্য যে কোনো বর্ণের কোনো প্লাস্টিডকে আমরা কি বলবো? ক্রোমোপ্লাস্ট।
ক্রোমোপ্লাস্ট কি? সবুজ ছাড়া অন্য যে কোনো বর্ণ, সবুজ ছাড়া অন্য বর্ণ। আর বর্ণহীন প্লাস্টিডকে আমরা বলবো বর্ণহীন প্লাস্টিড। বর্ণহীন প্লাস্টিডকে আমরা কি বলবো? আমরা বলবো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সবুজ প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট, অপশন এ। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। তড়িৎ শক্তির ব্যবহারিক একক হলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ব্যবহারিক একক, এই টার্মটার দিকে কিন্তু ভালো করে আমাদের মনে রাখতে হবে। ব্যবহারিক একক, ঠিক আছে? ওয়াট ঘন্টা, জুল, কিলো। এখানে আচ্ছা একটু বানান ভুল রয়েছে, এটা হবে না, ঠিক আছে? আচ্ছা, ওয়াট ঘন্টা, জুল, কিলোওয়াট ঘন্টা এবং ওয়াট সেকেন্ড। এখানে দেখো ওয়াট ঘন্টা এবং কিলোওয়াট ঘন্টা দুটোই কিন্তু আমাদের তড়িৎ শক্তির একক হিসেবে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু যেহেতু ব্যবহারিক একক বলা হয়েছে সেক্ষেত্রে আমরা কিলোওয়াট ঘন্টা এককটাই ব্যবহার করব। তড়িৎ শক্তি, আমরা যে তড়িৎ শক্তি ব্যবহার করি তার যে ব্যবহারিক বা ব্যবসায়িক যে ইউনিট সেটাকে আমরা বলি বিওটি, ঠিক আছে? বিওটি মানে বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি। এই 1 বিওটি এটা মানে কিন্তু 1 কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ইন্টু ঘন্টা, এটাই হয়ে যাবে, এটাই কিন্তু ব্যবহারিক একক। এই এককেই কিন্তু আমরা সমস্ত বিদ্যুৎ যে ব্যয়িত হয় তাকে আমরা পরিমাপ করে থাকি। 1 কিলোওয়াট ইন্টু ঘন্টা, সঠিক উত্তর হয়ে যাবে তাহলে কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে? ব্যবহারিক একক, এই কথার দিকে কিন্তু ভালো করে মনে করতে হবে, আমাদের ব্যবহারিক একক বলেছে এখানে। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে। জলে বায়ুর বুদবুদ চকচকে দেখার কারণ? 4টে অপশান দেওয়া রয়েছে: প্রতিসরণ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, প্রতিফলন এবং অপবর্তন। জলে বায়ুর বুদবুদ আমরা চকচক করতে দেখি, তার কারণ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই আমরা জলের মধ্যে বায়ুর বুদবুদকে চকচক করতে দেখি, ঠিক আছে? এরপর চলে যাব আমরা 8 নম্বর প্রশ্নে। দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে? আপেক্ষিক রোধের এসআই একক কি? ওহম পার মিটার স্কোয়ার, ওহম মিটার, ওহম এবং ওহম মিটার। 4টে অপশান দেওয়া রয়েছে। আপেক্ষিক রোধের একক হয়ে যাবে ওহম মিটার। কি হয়ে যাবে? ওহম মিটার। এটা কিভাবে আসছে? দেখো রোধের সঙ্গে যদি আমরা দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের যে সম্পর্কটা যদি আমরা লিখি, যে আর, এটা হচ্ছে আর হচ্ছে রোধ, সমান রো অর্থাৎ আপেক্ষিক রোধ, দৈর্ঘ্য বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হচ্ছে সূত্র। তাহলে রো সমান কি হবে? আর ইন্টু এ বাই এল, ঠিক আছে? আমি আবার লিখে দিচ্ছি, এটা হচ্ছে রোধ, আপেক্ষিক রোধ, যাকে আমরা রেজিস্টিভিটি বলি ইংলিশে। এটা হচ্ছে দৈর্ঘ্য, এল হচ্ছে দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন তাহলে রোধ আর এর একক কি হয়? আর এর একক আমরা জানি ওহম। আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা হয় উপরে মিটার স্কোয়ার, যে কোনো ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, আর নিচে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। যদি কাটাকুটি করি দেখো পড়ে থাকছে ওহম মিটার, তাহলে অপশান ডি হয়ে, এই অপশান ডি এটা আমাদের হয়ে যাবে সঠিক উত্তর। আপেক্ষিক রোধের এসআই একক হয়ে যাবে ওহম মিটার। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে। শব্দের বেগ কিসের ওপর নির্ভর করে না? শব্দের বেগ কিসের ওপর নির্ভর করে না? 4টে অপশান দেওয়া রয়েছে: আর্দ্রতা,
তাপমাত্রা, মাধ্যম এবং চাপ। শব্দের বেগ আর্দ্রতার উপর নির্ভর করে, আর্দ্রতা পরিবর্তন হলে কিন্তু শব্দের বেগ পরিবর্তিত হয়। তাপমাত্রার উপরেও কিন্তু নির্ভর করে, তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে, তাপমাত্রা কমলে শব্দের বেগ কমে যায়। এবং মাধ্যমের উপরেও কিন্তু নির্ভর করে, কারণ কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি, তরল মাধ্যমে তার থেকে কম এবং গ্যাসীয় মাধ্যমে সবচেয়ে কম। ঠিক, তাহলে শব্দের বেগ কিসের উপর নির্ভর করে না? শব্দের বেগ নির্ভর করে না চাপের উপর। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বাকি তিনটে যে আমাদের অপশান রয়েছে সেগুলোর সঙ্গে যদি শব্দের আমরা সম্পর্ক দেখি, দেখবে আর্দ্রতার ক্ষেত্রে কি হয়। দেখো, আর্দ্রতা মানে কি? জলীয় বাষ্প যদি বাতাসে যুক্ত হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি জলীয় বাষ্প বায়ুতে মিশ্রিত হয়, বায়ুর ঘনত্ব কমে যায় এবং তার ফলে কি হয়, বায়ুর ঘনত্ব কমে গেলে বায়ুতে শব্দের বেগ বেড়ে যায়। অর্থাৎ শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ুতে কিন্তু শব্দের গতিবেগটা বেশি হয়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে। আবার যদি তাপমাত্রা দেখি, তাপমাত্রা বাড়লেও শব্দের বেগ বাড়ে। আচ্ছা, মাধ্যমের উপর কি করে বললাম? তাহলে কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি গতিবেগ শব্দের, তারপরে তরল এবং তারপরে গ্যাসীয়। একমাত্র চাপের উপর শব্দের বেগ কোনোভাবেই নির্ভর করে না। চলে যাব পরবর্তী প্রশ্নে। গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা দেন। অপশান এ কেপলার, বি আইনস্টাইন, সি গ্যালিলিও, অপশান ডি নিউটন। ঠিক আছে, গ্রহের গতি সংক্রান্ত সূত্রগুলোর ধারণা দিয়েছিলেন কেপলার। সঠিক উত্তর যাব কেপলার। কেপলার তিনটে সূত্র দিয়েছিলেন যা গ্রহের গতি সংক্রান্ত, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কেপলার। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। কেপলার গ্রহের গতি সংক্রান্ত তিনটে সূত্র ধারণা দিয়েছিলেন। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে। কার্বনের সবচেয়ে বেশি ঘনত্বের রূপভেদ হল হীরক, গ্যাস কার্বন, গ্রাফাইট, কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে হীরক। কার্বনের সবচেয়ে বেশি ঘনত্বের রূপভেদটি হলো হীরক বা ডায়মন্ড। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে গেল হীরক, অপশান এ। কার্বনের সবচেয়ে বেশি ঘনত্বের যে রূপভেদ সেটি হয়ে যাবে হীরক বা ডায়মন্ড। ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্নে। রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম। অপশান এ ইথার, অপশান বি ইউরিয়া, অপশান সি বেনজিন, অপশান ডি মিথেন। ঠিক আছে, তোমরা মনে রাখবে রসায়নগারে প্রথম বিজ্ঞানী ফোলার তিনি অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া প্রস্তুত করেছিলেন। এটি রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ। ঠিক আছে, আমি যদি বিক্রিয়াটা তোমাদের দেখিয়ে দিই, বিক্রিয়াটা দেখিয়ে দিলে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে যে অ্যামোনিয়াম সায়ানাইড, ঠিক আছে, NH4 CNO, এই অ্যামোনিয়াম সায়ানাইডকে ব্যবহার করে প্রথম রসায়নগারে তৈরি হয়েছিল CONH2 এটা বলছি আমরা অ্যামোনিয়াম সায়ানাইড। আর এটা হচ্ছে আমাদের ইউরিয়া। ঠিক আছে, অ্যামোনিয়াম সায়ানাইড আর ইউরিয়া, তাহলে ইউরিয়ার সংকেত CONH2। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইউরিয়া। রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ ইউরিয়া। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখো,
মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম। ঠিক আছে, মিউরিয়েটিক অ্যাসিড। মিউরিয়েটিক অ্যাসিড 4টে অপশান দেওয়া রয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। অপশান ডি কোনোটিই নয়। ঠিক আছে, মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান এ হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড। ঠিক আছে, এরই সঙ্গে গুরুত্বপূর্ণ আরও কিছু জিনিস জেনে নাও। নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে HCl। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড HNO3। এই নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অ্যাকোয়া ফর্টিস। অ্যাকোয়া ফর্টিস বলা হয় এটাকে, নাইট্রিক অ্যাসিডকে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড H2SO4, এটাকে আমরা বলি রসায়নের রাজা। আমরা বলি রসায়নের রাজা। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে, অ্যাকোয়ারিজিয়া। মনে রাখবে, অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়াটা কি? অ্যাকোয়ারিজিয়াটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড 1:3 অনুপাতে, মানে HCl প্লাস HNO3 এদের মিশ্রণ, সেটা যদি 1:3 অনুপাতে হয়, তখন তাকে আমরা বলবো অ্যাকোয়ারিজিয়া। 1:3 অনুপাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং HNO3 বা নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে আমরা বলবো অ্যাকোয়ারিজিয়া। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে। মার্স গ্যাসে নিচের কোনটি থাকে? অপশান এ অ্যাসিটিলিন, অপশান বি ইথেন, অপশান সি প্রোপেন, অপশান ডি মিথেন। মার্স গ্যাসে থাকে মিথেন গ্যাস। অপশান ডি মিথেন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এরপর যদি আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, মিথেন গ্যাসের সংকেতটা তোমরা লিখে রাখো। মিথেন হচ্ছে CH4। ঠিক আছে, আর CH4, এই মিথেন কিন্তু সরলতম হাইড্রোকার্বন। ঠিক আছে, সরলতম হাইড্রোকার্বন। ঠিক আছে, মিথেন। আচ্ছা, এরপর চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পিঁপড়ের কামড়ে কি নিঃসৃত হয়? অপশান এ ফরম্যালিন, অপশান বি ফসফিন, অপশান সি ফর্মালডিহাইড, অপশান ডি ফর্মিক অ্যাসিড। 4টে অপশান দেওয়া রয়েছে, পিঁপড়ের কামড়ে কি নিঃসৃত হয়? উত্তর হয়ে যাবে অপশান ডি ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের সংকেত কি? ফর্মিক অ্যাসিড হচ্ছে HCOOH। ঠিক আছে, পিঁপড়ের কামড়ে নিঃসৃত হয় ফর্মিক অ্যাসিড। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আজকের আমাদের ক্লাস এইটুকুই। তোমরা আমাদের ক্লাসগুলোকে দেখতে থাকো, কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।